আজকে আমরা যে সিস্টেমটা বিল্ড করতে যাচ্ছি এটা খুব বাজেট সিস্টেম বলার কোনো ওয়ে নাই, বাট বলতে পারেন যে এটা কারো একজনের ড্রিম পিসি। সো এখানে উনি অ্যাস্থেটিক এবং পারফরমেন্সের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করছেন এবং সব জায়গায় চিপ আউট করে ব্যাং ফর বাক পেতে যান নাই। উনি মোটামুটি ব্যালেন্সড একটা সিস্টেম নিয়েছেন যেটার মধ্যে কম্পোনেন্টগুলো মোটামুটি ওনার পছন্দের বলতে পারেন। এটা ওনার চেয়েছিলেন যে একটা আইটিএক্স বিল্ড করার জন্য, কিন্তু আসলে আইটিএক্স এর অ্যাভেলেবিলিটি খুবই কম। এই কারণে মার্কেটের সবচেয়ে কম্প্যাক্ট যে কেস আছে যেটার মধ্যে ATX পাওয়ার সাপ্লাই সাপোর্ট করে এরকম একটা কেস CH260 মধ্যে বিল্ডটা করা হয়েছে। তো চলুন দেখা যাক। এই বিল্ডে সবগুলো কম্পোনেন্ট নেওয়া হয়েছে পিসিবি স্টোর থেকে। পিসিবি স্টোরের লোকেশন কেউ যদি না চিনে থাকেন গুগল ম্যাপে সার্চ করতে পারেন। আপনাদের সাথে আছে আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। যেহেতু প্রোডাক্টিভিটি একটা ফ্যাক্টর এটার ওনারের জন্য, তাই উনি প্রসেসর হিসেবে নিয়েছেন Ryzen 9 9950X। 9950X এর দাম হচ্ছে 68,000 টাকা। এইখানে ওনার কাছাকাছি আর অপশন ছিল বলতে ইন্টেলকে আমরা এখন এই রেঞ্জে ধরতে পারি না, কারণ পারফরমেন্স আসলে নাই। আর আপনার AMDর 9950X 3D একটা অপশন হতে পারতো, বাট যেহেতু গেমিং ওনার ফার্স্ট প্রায়োরিটি না, সো 9950X শুড ডু দ্য জব। মাদারবোর্ড হিসেবে উনি বেছে নিয়েছেন, যেহেতু ওনার অ্যাসুস এর প্রতি একটু মানে টান রয়েছে আলাদা, টাফ B850M ওয়াইফাই গেমিং প্লাস। এটার দাম হচ্ছে 36,500 টাকা। এখন B850 মাদারবোর্ডের চাহিদা বাজারে বাড়তেছে, কিন্তু দাম সেই তুলনায় একটু বেশি বলতে হবে। চাহিদা বাড়ার কারণ হচ্ছে 50 সিরিজের কার্ডগুলো Zen 5 স্লট ডিমান্ড করে, কিন্তু Zen 5 স্লট আসলে 650 বোর্ডগুলো আমরা খুব একটা দেখতে পাই না। তবে আশা করা যায় 850 আর একটু প্রোডাকশন বাড়লে পরে, অ্যাভেলেবিলিটি বাড়লে পরে দাম আরো হাতে নাগালে আসবে, যেমনটা আমরা 650 দেখতে পেয়েছি। 850 যদিও এখনো একটু দাম বেশি বলতে পারি। 850 মধ্যে এটা হাই এন্ড বোর্ডের ক্যাটাগরিতে পড়ে। এটার পাওয়ার ফেজ হচ্ছে 14+2+1। এটার মধ্যে টোটাল 3টা NVMe স্লট আছে, একটা Zen 5 এবং 2টা হচ্ছে Zen 4। এই প্রাইস রেঞ্জে MSI এবং গিগাবাইটের অপশন রয়েছে। MSI এর ক্ষেত্রে নিতে পারবেন B850M মর্টার, এগুলোর দাম হচ্ছে 34 কি 35,000 টাকা। আর গিগাবাইটের হচ্ছে B850M অরাস এলিট, সেটার দাম হচ্ছে 32,000 টাকার মতো। দামের দিক থেকে হিসাব করলে অরাস এলিটের থেকে মর্টারের দাম বেশি, মর্টারের থেকে টাফের দাম বেশি। আবার যদি আপনি VRM ফেজ দেখেন তাইলেও সিরিয়ালটা একটু অদ্ভুত। এখানে আপনার Asus টাফেরটা সবচেয়ে বেশি 14+2+1। মাঝামাঝি সেকেন্ড পজিশনে আছে হচ্ছে গিগাবাইট 12+2+1, আর সবচেয়ে নিচে আছে MSI 10+2+1। কিন্তু দামের দিক থেকে আবার MSI মাঝখানে বিলং করে। প্রবাবলি MSI এখন Asus এর মতো ব্র্যান্ড ভ্যালুটা ক্যাচ করতেছে। আবার আরেকটা জায়গা থেকে আপনি টাফের দামটা জাস্টিফাই করতে পারেন, সেটা হচ্ছে যে এটা 3টে NVMe স্লট আছে, যেখানে বাকি 2টা বোর্ডই 2টা করে স্লট। ATX এর 3টা স্লট দেওয়া খুব রেয়ার, খুব বেশি আমরা দেখতে পাই না, বাট Asus এর টাফ এই বোর্ডটায় আছে। স্টোরেজ হিসেবে উনি ইউজ করছেন KC3000 এর 2TB। এটার দাম হচ্ছে 20,400 টাকা। যদিও কিংস্টনের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি এই মুহূর্তে একটু কম বাজারে, পিসিবি স্টোরে এখন মনে হয় একদমই নাই, বাট মানে এই প্রাইস রেঞ্জে KC3000 ফিউরি রেনেগেড এগুলো খুবই পপুলার SSD। আর এগুলো না পাইলে পরে কর্সায়ারের প্রো NH সিরিজ আছে, আপনারা যেটা বাজেট এবং অ্যাভেলেবিলিটির মধ্যে মিলে সেটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এগুলো সবই হচ্ছে DRAM সহ SSD, সো পারফরমেন্সে কোনো পেনাল্টি নাই, কোনো কম্প্রোমাইজ নাই। তবে এই মুহূর্তে আবার Zen 5 SSDর দামও কমতেছে, সো Zen 5 কনসিডার করতে পারেন অনেকেই। স্টিল খুব কম বলবো না, কারণ লাস্ট যখন আমরা দেখলাম যে 2TB কিংস্টনের Zen 5 ফিউরি রেনেগেডের দাম হচ্ছে অ্যারাউন্ড 28,000 টাকা। যদিও এটা আপনার মাসখানেক আগেও 38,000 টাকায় ছিল। এখানে ওই জিনিসটা বোঝা যায় যে Zen 4 DDR4 প্রোডাক্টগুলোর দাম যেমন বাড়তেছে, তেমনি Zen 5 DDR5 প্রোডাক্টগুলোর দাম কমতেছে। যদিও র্যামের ক্ষেত্রে দাম কমটা আমরা খুব একটা লক্ষ্য করি নাই, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে র্যামের দাম 200-500 টাকা বাড়ছে পর্যন্ত, বাট SSD-তে কিন্তু দামটা কমতেছে। যখন আমরা Zen 5 SSD কনজিউমার মার্কেটে আরো বেশি অ্যাফোর্ডেবল এবং রেগুলার হওয়ার কথা বলতেছি, এর মধ্যে এন্টারপ্রাইজ গ্রেডে কিন্তু আপনার Zen 6 SSD গুলো চলে আসছে। তো ওইগুলার চাপের কারণেও Zen 5 কে আরেকটু ঠেলে কমায় দেওয়া হইতেছে। আসলে ইটস অল অ্যাবাউট মানে কোয়ান্টিটি, যত কোয়ান্টিটি সেল যত বাড়বে, ডিমান্ড যত বাড়বে, প্রাইস ততটা অ্যাডজাস্ট হওয়ার কথা। যদিও এখনো আরো অ্যাডজাস্ট হওয়ার বাকি আছে, দেখা যাক কত দূর কি হয়। মেমোরি হিসেবে এখানে ইউজ করা হয়েছে কিংস্টন ফিউরি বিস্টের আপনার 32GB 2টা 64GB। একটা কিটের দাম হচ্ছে 14,600, 2টার দাম হচ্ছে 29,200। CH260 ব্ল্যাক যে কেসটা আছে, এটা আসলে বাংলাদেশে এখন আর নাই, ভাইয়ের জন্য এক পিস ছিল, লাস্ট ওয়ান, ইটস গন। এবং এইটা হইতেছে বলতে পারেন CH160 এর একটা রিফ্রেশ ভার্সন, এবং CH160 তে জিপিইউ ক্লিয়ারেন্স, তারপরে আপনার কেবল ম্যানেজমেন্টের স্পেস, এগুলোর যে লিমিটেশনগুলো ছিল এগুলো CH260 তে সলভ করা হয়েছে। এর থেকে সামান্য আরেকটু ফ্রিডম চাইলে পরে আপনি CH270 দেখতে পারেন। CH270 মোটামুটি অ্যাভেলেবেল আছে কেসগুলো, এবং এগুলো বেসিক্যালি যারা একটু কম্প্যাক্ট বিল্ড করেন তাদের জন্য এগুলো প্রেফারেবল। এবং এই কেসগুলো আপনার একটু লম্বাটে টাইপের ওরিয়েন্টেশন বা আড়াআড়ি
ওরিয়েন্টেশন, যে কোনো ওরিয়েন্টেশনে আপনি ইউজ করতে পারবেন। যারা রেগুলার কেসগুলো থেকে একটু ডিফারেন্ট লুক, শেপ, ফিলের দিকে যেতে চান, ফিশ ট্যাঙ্ক টিশ ট্যাঙ্ক টাইপ কেস টেস মানে দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছেন, তাদের জন্য এই কেসগুলো একটা বেটার চয়েস। কারণ 270 তে আপনি একটা 1580 পর্যন্ত মাউন্ট করতে পারবেন এবং বেশ কম্প্যাক্ট। টু বি অনেস্ট, আগেও আমরা বেশ কয়েকটা বিল্ড করছি, আপনি দেখতে পারেন চাইলে সেগুলো। ইউজুয়ালি এই টাইপের কেসগুলোতে যে এয়ারফ্লো ইস্যুগুলো থাকে, সিএইচ সিরিজে আসলে এয়ারফ্লো কোনো ইস্যুই না, কারণ প্রত্যেকটা পার্টি হচ্ছে আপনার মেশ এবং সব দিক দিয়ে আপনার এয়ারফ্লো হয়। মানে বলতে পারেন ওপেন কেসটা একটা জালি দিয়ে আটকায় রাখা হয়েছে এরকম, বাট ভেরি ক্লাসিক। 7,500 টাকার এই কেসগুলোর মধ্যে কোনো ফ্যান নাই এবং এই রেঞ্জে আপনি যদি কম্পিট করার মতো আর একটা কেস খুঁজেন তাহলে সেটা হচ্ছে Asus A31। A31 এর মধ্যে কোনো ফ্যান নাই, দাম হচ্ছে 7,900 টাকা। ওইগুলো হচ্ছে মন্টেক্স স্কাই 2 এর মতো লুকটা দেয়, কিন্তু মন্টেক্স স্কাই 2 তে যেমন ফ্যান আসে, এটা ফ্যান ছাড়া আসে। Asus A31 গুলা আপনার নিচের দিকে যে PSU শাউডের টপটা আছে যেখানে ফ্যান মাউন্ট করা যায়, ওইটা হচ্ছে 8 ডিগ্রির মতো একটা টিল্ট থাকে, সো ওইখান থেকে কিছুটা ফ্র্যাক্টাল ভাইব আপনি পাইতে পারেন। আর এর বাইরে মন্টেক্স স্কাই 2 অরিজিনালি বেশ কয়েকটা ইউনিট পিসিবি স্টোরে আছে, যেগুলোর দাম হচ্ছে 3টা ফ্যান সহ 10,000 টাকার মতো। কুলার হিসেবে ইউজ করা হয়েছে আর্কটিক লিকুইড ফ্রিজার 3। পারফরমেন্সের দিক থেকে লিকুইড ফ্রিজার নিয়ে কোনো কোশ্চেন নাই, আর্কটিক নিয়ে কোনো কোশ্চেন নাই। লুকের কথা চিন্তা করে যারা আর কি ডিসপ্লেওয়ালা কুলার খুঁজেন তারা অনেকে আর্কটিকের কুলারগুলো ইগনোর করেন, কিন্তু যদি পারফরমেন্সের কথা বলেন তাহলে ম্যাক্সিমাম লোকই মানে কি বলে সাইলেন্ট কুলার উইথ পারফরমেন্স, আর্কটিক ইজ দ্য ওয়ে টু গো। এবং দামও এখন বেশ অ্যাফোর্ডেবল, 12,000 টাকায় আপনি আর্কটিকের কুলার পাচ্ছেন, সো দ্যাটস কুল। পাওয়ার সাপ্লাই হিসেবে এই বিল্ডে ব্যবহার করা হয়েছে NGDP 850 ওয়াট গোল্ড ফুললি মডুলার একটা পাওয়ার সাপ্লাই এবং এটার কেবলগুলো হচ্ছে সিলিকন ব্রেডেড এবং এই রেঞ্জে এখন অনেকেই চলে আসতেছে সিলিকন ব্রেড কেবল দিয়া, যেমন কর্সায়ারও আনতেছে তাদের পাওয়ার সাপ্লাই, সো কম্পিটিশনটা বেশ ফিয়ার্স হবে এবং প্রবাবলি দেখা যাবে যে আরেক দফা ফার্স্ট প্লেয়ার প্রাইসটা অ্যাডজাস্ট করে দিচ্ছে কর্সায়ার থেকে আরেকটু বেশি অ্যাগ্রেসিভ হওয়ার জন্য, হুইচ ইজ নিউ নর্মাল। জিপি হিসেবে এই বিল্ডে ব্যবহার করা হয়েছে Asus Prime 5070 Ti, যেটার দাম হচ্ছে 1,41,000 টাকা। 5070 Ti মূলত আপনার 1,20,000-30,000 টাকার রেঞ্জের কার্ড হওয়ার কথা ছিল, কিন্তু যেগুলো একটু পপুলার হয়ে গেছে সেগুলো স্পেশালি Asus টাইপের কোম্পানি সেগুলো 1,40,000 প্লাস হয়ে গেছে। এখন বলে লাভ নাই, জোটাকের দামও 1,40,000 হয়ে গেছে, সো জোটাক যদি 1,40,000 বেচছে তাহলে Asus ডেফিনেটলি বেশি দাম বেচবে। স্পেশালি যদি আপনি Asus-এর অন্যান্য ভ্যারিয়েন্ট দেখেন, যেমন স্ট্রিক্সের দাম অন্যান্য অনেক ব্র্যান্ডের 50-80 থেকেও বেশি, 1,70,000-এর আশেপাশে। এইখানে অবশ্য PNY এর মতো ব্র্যান্ড যদি আপনারা নেন, যদি আপনাদের ব্র্যান্ড অ্যালার্জি না থাকে তাহলে হয়তো 1,20,000 ম্যানলি 1,20,000 আশেপাশেও পাওয়া পসিবল। বাই দ্য ওয়ে, এই প্রাইস রেঞ্জে অবশ্য আরেকটা কার্ড আছে, সেটা হচ্ছে Asus-এর 4070 Ti Super BTF। এগুলোর দাম আপনার কম্বো সহ B850 BTF মাদারবোর্ডের সাথে যদি আপনি নেন, দুইটা মিলে 1,75,000 টাকার মতো পড়ে। ওইটাও একটা ভালো কম্বো, কারণ এখানে বোর্ডটাও বেশ ভালো এবং দুইটাই BTF বোর্ড, BTF কার্ড এবং 4070 Ti Super আর Ti 5070 Ti এর মধ্যে পারফরমেন্সে খুব বেশি ডিফারেন্স নেই, সো ওইটা একটা অপশন হইতে পারে যাদের বাজেট সিমিলার। এবং হোয়াইট একটা বিল আমরা করছিলাম কয়েকদিন আগে, সেটার মধ্যে ওই কম্বোটা আমরা ইউজ করছিলাম, সো ওইটাও একটা অপশন হইতে পারে, কারো লাগলে চেক আউট করতে পারেন। বিল শেষ চলেন এবার আমরা একটু অ্যাস্থেটিক্স দেখে নিই এবং এরপরে পারফরমেন্স টেস্ট। সো ওয়েলকাম আমাদের আজকের বিল্ডের পারফরমেন্স টেস্টিং এ। তো প্রথমত আমরা এখানে হার্ডওয়্যার ইনফো থেকে সিস্টেমের আইডল টেম্পারেচারটি দেখে নিচ্ছি। চলে আসলাম আমরা হার্ডওয়্যার ইনফোতে। আমাদের সিস্টেমটা রাইট নাও রান করছে 44 ডিগ্রি সেলসিয়াসের মতো এবং আমাদের রুম টেম্পারেচার রয়েছে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম তখন হিট করেছিল 57 ডিগ্রি সেলসিয়াসের মতো।
টেস্ট শুরু করব সিনেবেঞ্চ R23 দিয়ে। আমরা এখানে সিপিইউ থ্রটল টেস্ট করব 10 মিনিটের টেস্টিং। এখানে সিপিইউর মাল্টি কোর এবং সিঙ্গেল কোর টেস্ট করে দেখব কত কি স্কোর আসছে এবং আমাদের হার্ডওয়্যার ইনফোতে কত কি ম্যাক্স টেম্পারেচার হিট করছে। রাইট নাও শুরুতেই শুরু করে নিচ্ছি মাল্টি কোর দিয়ে। সো দেখা যাচ্ছে হার্ডওয়্যার ইনফোতে আমাদের সিস্টেম আস্তে আস্তে হিট আপ হচ্ছে। সো আমাদের টেস্ট ডান। আমাদের সিপিইউ মাল্টি কোর স্কোর এসেছে 40,985 মতো এবং সিঙ্গেল কোর স্কোর দেখতে পাচ্ছি 2234 মতো। আমাদের টেস্ট চলাকালীন সময় সিপিইউ ম্যাক্সিমাম হিট করেছিল 74 ডিগ্রি সেলসিয়াসের মতো। সো বলা যাচ্ছে যে সিস্টেমটি ভালো টেম্পারেচারে রান করছে, বেশি ওভারহিট হচ্ছে না, এখানে কোনো থার্মাল থ্রটলিং নেই। আমরা এখন সিনেবেঞ্চ R24 দিয়ে টেস্ট করে দেখব। সো চলে আসলাম সিনেবেঞ্চ R24 এ। এটি 2024 সালের ভার্সনটি। সো এখানে আমরা সিপিইউ মাল্টি কোর এবং সিঙ্গেল কোর স্কোর দেখব কত কি কিরকম আসছে। সো শুরুতে এই মাল্টি কোর স্কোরের জন্য আমরা স্টার্ট করে দিচ্ছি। সো আমাদের সিনেবেঞ্চ R24 এর স্কোর চলে এসেছে। আমাদের এখানে সিপিইউর মাল্টি কোর স্কোর এসেছে 2270 এবং সিপিইউ সিঙ্গেল কোর স্কোর এসেছে 140 এর মতো এবং আমাদের R24 চলাকালীন সময় সিস্টেম হিট করেছিল ম্যাক্সিমাম 80 ডিগ্রি সেলসিয়াসের মতো এবং কোনো সিপিইউ থার্মাল থ্রটলিং নেই এখানে। সো এরপর চলে এসেছি আমরা গিগবেঞ্চ 6 এ। এখানে আমরা সিপিইউ বেঞ্চমার্ক এবং জিপিইউ বেঞ্চমার্ক করে দেখব। প্রথমত সিপিইউ বেঞ্চমার্ক রান করছি। আমাদের রেজাল্ট চলে এসেছে। আমাদের সিপিইউর সিঙ্গেল কোর স্কোর এসেছে 3400 মতো এবং মাল্টি কোর স্কোর এসেছে 21272 এর মতো। এরপর চলে যাচ্ছি আমাদের গিগবেঞ্চ 6 এর জিপিইউ বেঞ্চমার্কে। সো এখানে জিপিইউ এপিআই হিসেবে আমরা ওপেনসিএল নিয়ে নিয়েছি এবং আমাদের জিপিইউ হিসেবে রয়েছে 5070 Ti। স্টার্ট করে দিচ্ছি। সো আমাদের ওপেনসিএল স্কোর হাতে চলে এসেছে। আমরা এখানে আমাদের স্কোর এসেছে 2,47,323 এর মতো। সো বলা যাচ্ছে অ্যাজ এ 5070 Ti গিগবেঞ্চের স্কোর মোটামুটি গুড টু গো। সো আমরা এখন চলে এসেছি ক্রিস্টাল ডিসমার্কে। এখানে আমরা এসএসডির রিড এন্ড রাইট স্পিড চেক করে দেখব। আমাদের এখানে এসএসডি হিসেবে রয়েছে কিংস্টনের এসএসডি 3000D। এখানে প্রথমত আমরা টেস্ট কাউন্ট নিয়ে নিচ্ছে 5 এর মতো এবং আমাদের এখানে টেস্ট সাইজ রয়েছে 8GB মতো। এখানে আমাদের রেট এমবিপিএস দেখাচ্ছে 7352 মতো এবং রাইট স্পিড দেখাচ্ছে 6787 মতো। সো ইটস অ্যারাউন্ড 6 Gbps এবং অপর প্রান্তে 7 Gbps এর মতো। এখন চলুন দেখে নেওয়া যাক আমাদের ওয়েবসাইটে কি ক্লেম করছে। সো আমাদের রেজাল্টের স্ক্রিনশটের সাথে আমরা আমাদের ওয়েবসাইটের থেকে সিকোয়েন্সিয়াল রিড এন্ড রাইট স্পিড মিলিয়ে দেখছি। সো ওয়েবসাইটে ক্লেম করছে তারা 7 Gbps এর মতো রিড রাইট স্পিড। মোটামুটি রিড স্পিড আমরা 7 Gbps পেয়েছি এবং রাইট কিছুটা কম রয়েছে, ইটস অ্যারাউন্ড 300 Mbps এর মতো, কিন্তু বলা যায় ইটস কোয়াইট গুড অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েবসাইট। নেক্সট আমরা দেখছি ব্লেন্ডার বেঞ্চমার্কিং। এখন আমরা এখানে সিপিইউ এবং জিপিইউ দুটিরই রেজাল্ট দেখব। এখানে আমরা ব্লেন্ডার ভার্সন নিয়েছে 4.5.0। এখানে 3টি স্ক্রিন রেন্ডার হবে, মনস্টার, জাংশপ এবং ক্লাসরুম। এখানে আমাদের সিপিইউ হিসেবে রয়েছে AMD Ryzen 9 9950X এবং জিপিইউ হিসেবে রয়েছে 5070 Ti। সো প্রথমত আমরা এখানে সিপিইউটি সিলেক্ট করে নিচ্ছি, বেঞ্চমার্ক স্টার্ট করে দিলাম। সো আমাদের বেঞ্চমার্কের রেজাল্ট চলে এসেছে। আমাদের বেঞ্চমার্ক স্কোর এসেছে 625 এর মতো অ্যাজ আ AMD Ryzen 9 9950X প্রসেসর। ইটস কোয়াইট গুড রেজাল্ট। এরপর চলে যাচ্ছে আমাদের জিপিইউটি 5070 Ti টেস্টিং এ এবং অপর প্রান্তে আমাদের জিপিইউর বেঞ্চমার্ক স্কোর এসেছে 7828.94। এরপর আমরা চলে যাচ্ছি গিগবেঞ্চ এআই টেস্টিং এ। সো চলে আসলাম আমাদের গিগবেঞ্চ এআই টেস্টিং এ। এখানে আমরা এআই ব্যাকএন্ড হিসেবে নিয়ে নিচ্ছি ডিরেক্ট এমএল এবং আমাদের এআই ডিভাইস হিসেবে রয়েছে আমাদের জিপিইউটি 5070 Ti। স্টার্ট করে দিচ্ছি। সো আমাদের রেজাল্ট চলে এসেছে। আমাদের গিগবেঞ্চ এআই অনুসারে আমাদের এখানে সিঙ্গেল প্রেসিশন স্কোর এসেছে 34325 এর মতো এবং হাফ প্রেসিশন স্কোর এসেছে 64442 এর মতো এবং কোয়ান্টেস্ট স্কোর দেখা যাচ্ছে 26955 এর মতো অ্যাজ আ 5070 Ti। সো এদের প্রেসিশন স্কোর কোডা মোটামুটি বলা যাচ্ছে ঠিক আছে। অলসো পেয়ার উইথ Ryzen 9 9950X। এখন চলে আসছে আমরা ওসিসিটিতে। এখানে আমরা সিপিইউর বেঞ্চমার্ক করে দেখব। এখানে আমরা বেঞ্চমার্কে গিয়ে সিপিইউ সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখানে সিপিইউর সিঙ্গেল থ্রেড AVX মাল্টি থ্রেড AVX গুলো চেক করে দেখব। স্টার্ট করে দিচ্ছি। সিপিইউ বেঞ্চমার্কের রেজাল্ট চলে এসেছে। আমাদের এখানে সিঙ্গেল এসএসসি স্কোর এসেছে 114.83 এবং মাল্টিপল এসএসসি স্কোর এসেছে 1599.84 এর মতো। সিঙ্গেল AVX এর রেজাল্ট এসেছে 240.99 এবং মাল্টিপল AVX এর রেজাল্ট এসেছে 3167 এর মতো।
সো চলে আসলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। এখানে আমরা 3টি ফুটেজ নিয়ে দেখব কিরকম কি ল্যাগ দিচ্ছে কি দিচ্ছে না, ফ্রেম ড্রপ আছে কি আছে না। সো প্রথমত আমরা সনি FX30 ফুটেজটি আমাদের টাইমলাইনে নিয়ে নিচ্ছি। এখন আমরা প্লেব্যাক করে দেখব কিরকম কি ড্রপ ফ্রেম দেখা দিচ্ছে কি দেখা দিচ্ছে না, এবং আমাদের ফুটেজটির রেজুলেশন 4K রেজুলেশনে স্টার্ট করে দিচ্ছি। সো শুরুতে দেখা যাচ্ছে একটি মাত্র ড্রপ ফ্রেম দেখা দিয়েছে, কোনো ড্রপ ফ্রেমে দেখা মিলছে না, ফুটেজটি স্মুথলি প্লে হচ্ছে। সো টোটাল 1771টি ফ্রেমের ভিতরে ড্রপ ফ্রেমের সংখ্যা হচ্ছে 1। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ফুটেজে। এরপর আমরা নেক্সট ফুটেজ হিসেবে GS5 এর ফুটেজটি টাইমলাইনে নিয়ে নিচ্ছি, প্লে করে দিলাম। কোনো ড্রপ ফ্রেমের দেখা মিলছে না, ফুটেজটি আগের মতো স্মুথলি চলছে। সো ডান। 1922টি ফ্রেমের ভিতরে কোনো ফ্রেম ড্রপ নেই। এখানে চলে যাচ্ছে আমাদের সর্বশেষ ফুটেজ ব্ল্যাক ম্যাজিকের ফুটেজটি টাইমলাইনে নিয়ে নিচ্ছি। এখন চেক করে দেখবো কোনো ড্রপ ফ্রেম আছে কিনা নাকি স্মুথলি চলছে। সো প্রথমত এখানেও কোনো ড্রপ ফ্রেম নেই, স্মুথলি প্লেব্যাক দেখতে পাচ্ছি আমরা। শেষ হয়ে গেল আমাদের 1904টি ফ্রেমের ভিতরে কোনো ড্রপ ফ্রেম নেই। তো সর্বশেষ হচ্ছে আমাদের কম্বাইন্ড ফুটেজটি মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার করে দেখবো কতক্ষণ লাগছে রেন্ডার হতে। তো কম্বাইন্ড ফুটেজটা আমরা টাইমলাইনে নিয়ে নিচ্ছি, এরপর আমরা এক্সপোর্টে চলে যাব এবং সেন্ড টু মিডিয়া এনকোডার দিয়ে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড থেকে প্রিমিয়ার প্রো থেকে কেটে দিচ্ছি। চলে আসলাম মিডিয়া এনকোডারে। এখন আমরা এখানে স্টার্ট করে দিচ্ছি কিউটি। সো শুরুতে দেখা যাচ্ছে যে 1 মিনিটের মতো সময় লাগবে আউটপুট দিতে, এখন 40 সেকেন্ডে চলে এসেছে। তো দেখা যাক আউটপুট দিক কতক্ষণ সময় লাগছে সেটি নিয়ে আসছি আপনাদের সামনে। সো আমাদের সামনে রেজাল্ট চলে এসেছে। রেন্ডার হতে সময় লেগেছে 210 সেকেন্ডের মতো, এবং আমরা যদি আমাদের জিপিইউ টেম্পারেচারের দিকে লক্ষ্য করি তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম তখন হিট করেছিল 57°C এর মতো। চলে এসেছে সাইবারপাঙ্ক 2077 এ। কুইক প্রেসেস হিসাবে আমরা সিলেক্ট করে নিচ্ছি আমাদের রে ট্রেসিং আল্ট্রাতে, এবং আমাদের রেজলিউশন স্কেলিং অফ করে নিচ্ছি, এবং ফ্রেম জেনারেশন অফ রয়েছে, টেক্সচার কোয়ালিটি হাই রয়েছে, রে ট্রেসিং অন যেহেতু বাকি অন স্ক্রিন সেটিংস গুলো দেখতে পাচ্ছেন আপনারা। চলে যাচ্ছে ভিডিওতে। ভিডিও এখানে হিসেবে রেজলিউশন হিসেবে নিয়ে নেওয়া হচ্ছে 4K রেজলিউশনে। আমাদের ভিসিঙ্ক অফ রয়েছে, আমাদের ইউটিলিটিস থেকে এইচডি মোডটি অফ রয়েছে। চলুন এবার বেঞ্চমার্ক করে দেখা যাক। আমাদের এখানে এভারেজ এফপিএস রয়েছে 181 এর মতো, এবং মিনিমাম এফপিএস ছিল 168 এর মতো, ম্যাক্সিমাম এফপিএস হিট করেছিল 197 এর মতো। সো চলে আসলাম আমাদের RDR2 গ্রাফিক্স সেটিংসে। আমাদের এখানে রেজলিউশন হিসেবে 4K রেজলিউশন সিলেক্ট করে নেওয়া হয়েছে, ভিসিঙ্ক অফ রয়েছে, ট্রিপল বাফারিং অফ রয়েছে। কোয়ালিটি প্রিসেট হিসেবে আমরা ফেভার কোয়ালিটি নিয়ে নিয়েছি, আমাদের লেকচার কোয়ালিটি আল্ট্রাতে রয়েছে, বাকি সেটিংস গুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমরা অ্যাডভান্স সেটিংস থেকে গ্রাফিক্স এপিআই DirectX 12 সিলেক্ট করে নিয়েছি, এবং বাকি সব সেটিংস গুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমাদের বেঞ্চমার্ক শেষ, আমাদের রেজাল্ট চলে এসেছে। আমাদের মিনিমাম এফপিএস ছিল 32 এর মতো, ম্যাক্সিমাম এফপিএস হিট করেছে 206 এর মতো, এভারেজ এফপিএস বলা যাচ্ছে 100 এর মতো। সো চলে আসলাম আমরা Forza Horizon 5 এ। এখন আমরা প্রথমত গ্রাফিক্স সেটিংস গুলো দেখে নিচ্ছি। আমরা এখানে প্রিসেট হিসেবে নিয়ে নিচ্ছি এক্সট্রিম, বাকি সেটিংস গুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা এখানে রেজলিউশন 4K সিলেক্ট করে নিচ্ছি, ফ্রেম রেট লিমিট আনলক করে দেওয়া রয়েছে, মোশন ব্লার অফ করে নেওয়া হয়েছে, বাকি সেটিংস গুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এখন চলুন বেঞ্চমার্ক স্টার্ট করা যাক। এফপিএস হিট করেছিল 173, এবং মিনিমাম এফপিএস ছিল 128 এর মতো, এবং অ্যাচিভ এফপিএস দেখতে পাচ্ছেন আপনারা 148 এর মতো। সো চলে আসলাম রেইনবো 6 সিজে। এখন দেখে না যাক সেটিংস গুলো, এখানে আমরা বেঞ্চমার্ক করে দেখবো। গ্রাফিক্স কোয়ালিটি ওভারঅল কোয়ালিটি আলট্রা প্লাস নিয়ে নিয়েছি, টেক্সচার ভিরাম লিমিট ম্যাক্সিমাম করে দিয়ে দিয়েছি যেহেতু 16 জিবি কার্ড আমাদের। বাকি সেটিংস গুলো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বেঞ্চমার্ক স্টার্ট হয়ে গেল। সো আমাদের রেজাল্ট চলে এসেছে। আমাদের এভারেজ এফপিএস ছিল 177 এর মতো, এবং আমাদের রেজলিউশন ছিল 4K রেজলিউশনে। সো ইটস কোয়াইট গুড, এবং জিপিইউ টেম্পারেচার ম্যাক্সিমাম উঠেছিল 68°C, এবং আমাদের পাওয়ার লোড ছিল अराउंड 300 ওয়াটের মতো। সো আমার অবস্থা থেকে আমরা প্রথমত সেটিংস গুলো দেখে নিচ্ছি। আমাদের স্ক্রিন রেজলিউশন 4K তে রয়েছে, এবং NVIDIA DLSS রয়েছে নেটিভ মোডে, এবং সুপার রেজলিউশন শার্পেনিং 80% দেওয়া রয়েছে। আমরা এখান থেকে ফ্রেম জেনারেশনটি অফ করে নিচ্ছি, ভিসিঙ্ক অফ রয়েছে, বাকি সেটিংস গুলো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং সেটিংস থেকে আমরা গ্রাফিক্স কোয়ালিটি আলট্রা দিয়ে নিচ্ছি। চলুন এখন একটু গেম খেলে দেখে নেওয়া যাক। আমরা ফুল নেটিভ রেজলিউশনে अराउंड 60 fps পাচ্ছি 4K রেজলিউশনে। আমাদের নেটওয়ার্কে কিছু প্যাকেট লস দেখা যাচ্ছে, এবং পিংটাও আনস্টেবল 84 শো করছে, সে কারণে কিছুটা ল্যাগি মনে হলেও হতে পারে। এবং আমরা যদি জিপিইউ লোড দেখি সেখানে 290 এর মতো ওয়াট টানছে, 50+ এফপিএস পাওয়া যাচ্ছে, ইটস अराउंड 56 55, কোনো সময় 60 পাওয়া যাচ্ছে, 61 এর মতো, এবং 1% লো এফপিএস দেখা যাচ্ছে, এভারেজ 47 48 এর মতো ওঠানামা করছে, এবং জিপিইউ পাওয়ার লোড ইউজ করতেছে ফুল ম্যাক্সিমাম 300 ওয়াটের মতো কাছাকাছি, এবং আমাদের জিপিইউ ম্যাক্স
ম্যাক্সিমাম টেম্পারেচার গেম খেলার চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন 70°C মতো আশেপাশে রয়েছে। সো শেষ হয়ে গেল আমাদের আজকের বেঞ্চমার্কিং। আপনারা দেখতেই পেলেন সিস্টেম কিভাবে পারফর্ম করছে আমাদের টেস্টিং সেগমেন্ট গুলোতে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো বিল্ডের বেঞ্চমার্ক নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এই বিল্ডের দাম আসে 3,22,600। এখানে আপনি অবশ্য ভ্যালু ফর মানি যদি সিস্টেম বিল্ড করতে চাইতেন তাহলে আপনি এখানে অনেক জায়গায় কস্ট কাট করতে পারতেন, যেমন 5070 Ti আপনি ম্যানলি টেনলি বা PNY এগুলো নিলে পরে 1,20,000 আশেপাশে পাইতেন। তারপরে মাদারবোর্ড আপনি আরো চিপ আউট করতে পারতেন। ডেফিনেটলি একটা ভালো মানের B850 বোর্ডও যদি আপনি নিতেন তাইলে দেখা যেত যে গিগাবাইটে যদি আপনি যাইতেন পাওয়ার ফেজ একটু কম্প্রোমাইজ করে তাইলে আপনি হয়তো 32,000-এ পাইতেন। তারপরে বাকি কি থাকে, কেস যদি OEM একটা কেস নিতেন 5,000 টাকার আশেপাশে হয়ে যেত। তারপরে কুলার আপনি চাইলে এখানে আফিয়ারের UP 2K6 360 নিতে পারতেন 8-9,000 টাকার মধ্যে। তো এই সব কিছু মিলে এই বিলটাকে আপনি 3 লাখ থেকে বেশ খানিকটা নিচেই করা পসিবল ছিল, কিন্তু কোয়ালিটি কম্পোনেন্ট অনেকেই আসলে এই প্রাইস রেঞ্জে যারা বিল্ড করেন খুব একটা কম্প্রোমাইজ করতে চান না, পারফরমেন্স এবং কোয়ালিটি কম্পোনেন্টের একটা ব্যালেন্স চান, তাদের জন্য হয়তো এটা ঠিক আছে। বাট ইয়েস, ডেফিনেটলি এই সিমিলার বিল্ড আরো কম প্রাইসের মধ্যে করা পসিবল, কারণ B850 D3 HP গিগাবাইটের আপনারা 20,500 টাকায় কিনতে পারবেন। সো ওই বোর্ড আর আপনার গিগাবাইটের B850M অরাস এলিট ডেফিনেটলি নট সেম। মাঝখানে 12,000 টাকার যে গ্যাপটা আছে এটাও জাস্টিফাইড গ্যাপ। মেবি সামনে দাম আর একটু অ্যাফোর্ডেবল হইতে পারে, দেখা যাক কি হয়। এবং এই দামটা আরো কমে আসবে যদি আপনি এখানে নন চ্যানেল প্রোডাক্ট ইউজ করেন, মানে আনঅফিসিয়াল প্রোডাক্ট। তবে পিসিবি স্টোরে কোনো আনঅফিসিয়াল প্রোডাক্ট নাই। সো অফিসিয়াল প্রোডাক্ট কিনতে গেলে, অফিসিয়াল ওয়ারেন্টি লোকালি ক্লেম করতে গেলে আপনাকে এই প্রাইস রেঞ্জেই থাকতে হবে। আর আনঅফিসিয়াল চাইলে আপনারা নিতে পারেন যদি বাজেট কারো খুব বেশি লিমিটেড থাকে এবং এই প্রাইস রেঞ্জে আপনারা আরো বেটার ভ্যালু ফর মানি সিস্টেম চান, ওয়াই নট। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।